তো এইখানে দেখো কয়েকটা আমাদের ফ্রেজ আগে কনভার্ট করে নিতে হবে। তো ঠিক কয়েক বছর পূর্বে এটাকে আমরা একটা ফ্রেজ করব। তো এটাকে যদি আমরা ইংরেজিতে ট্রান্সলেট করি তাহলে কি হতে পারে, যেহেতু ঠিক বলেছে, ঠিক এটার ইংরেজি হলো জাস্ট। তো জাস্ট এ ফিউ ইয়ার্স এগো বলছে ঠিক কয়েক বছর আগে, এটার ইংরেজি কি, জাস্ট এ ফিউ ইয়ার্স এগো, কয়েক বছর আগে নারীদের গৃহের বাইরে আসতে ও অর্থনৈতিক ব্যাপারে। তো এই যে অর্থনৈতিক ব্যাপার, তো এটার ইংরেজি কি হতে পারে, অর্থনৈতিক ব্যাপারের ইংরেজি কিন্তু ইকোনমিক্যাল অ্যাফেয়ার্স। আর যদি অর্থনৈতিক কর্মকাণ্ড থাকতো তাহলে ইকোনমিক্যাল অ্যাক্টিভিটিস, তুমি যে কোনো একটা বলতে পারো, কিন্তু যেটা বাংলা দেওয়া থাকবে সেই অনুযায়ী কিন্তু তোমাকে ট্রান্সলেট করতে হবে। আর অংশগ্রহণের অনুমতি দেওয়া হতো না। তো এখানে সেন্টেন্স করার ক্ষেত্রে তোমাকে কিন্তু টেন্স এবং মুডটা আগে ভালোভাবে উপলব্ধি করতে হবে, যেটাকে তুমি কোন টেন্সে ব্যবহার করবে, আর তারপরে তোমাকে কোন মুডে, এটাকে তুমি অ্যাক্টিভ মুডে নাকি প্যাসিভ মুডে ব্যবহার করবে। তো দেখো অনুমতি দেওয়া হতো না, তো অনুমতি দেওয়া হতো না নিশ্চয়ই কোনো একটা অথরিটি বা কোনো একটা ব্যক্তি বা কোনো সোসাইটি দ্বারা। সুতরাং অনুমতি দেওয়া হতো না, এটা কিন্তু তোমার যদি একটু মগজটাকে তুমি যদি একটু অ্যাক্টিভ রাখো তাহলে কিন্তু তুমি সাথে সাথে ধরতে পারবে যে এটা একটা প্যাসিভ মুডের কথা বলা হচ্ছে। তো এই ধরনের ফ্রেজগুলো কিন্তু তোমাদের মুখস্থ করে নিতে হবে, তাহলে কিন্তু তুমি যখন ফ্রি হ্যান্ডে লিখবে তখন কিন্তু খুব সহজে এবং ফাস্ট তুমি লিখতে পারবে যদি তোমার এই ধরনের ফ্রেজগুলো তোমার মুখস্থ থাকে। তোমরা যদি আমাদের এই 25 সেট মডেল টেস্টে পরীক্ষা দাও, এছাড়াও দেখো 5 সেট রিটেন মডেল টেস্ট আছে, আর এই 5 সেট রিটেন মডেল টেস্ট এবং 25 সেট এমসিকিউ মডেল টেস্টে যদি তুমি পরীক্ষা দাও তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয় এমসিকিউতে তুমি 25 বার পরীক্ষা দিলে যে এক্সপিরিয়েন্সটা পাবে ইনশাল্লাহ, সেই এক্সপিরিয়েন্সটা আমাদেরকে এই মডেল টেস্টে তোমরা যারা ভর্তি হবে তারা আমাদের এই টেলিগ্রাম, হোয়াটসঅ্যাপ বা ফোন কল দিতে পারো, এই নাম্বারে তোমরা যোগাযোগ করো। কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেভাবে প্রশ্ন হয় হবুও সেই প্রশ্ন বা সেই আলোকের প্রশ্নগুলো তোমাদেরকে দিব, যেন তোমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দেওয়ার এক্সপিরিয়েন্সটা পেয়ে যাও। আর মডেল টেস্টগুলো কেমন হবে এটা যদি তুমি যাচাই করতে চাও তাহলে ডেসক্রিপশন বক্সে চলে যাও। ডেসক্রিপশন বক্সে কিন্তু এক সেট মডেল টেস্টের ডেমো দেওয়া হয়েছে, হবুও ওই আঙ্গিকে কিন্তু আমাদের মডেল টেস্টগুলো হবে। পিডিএফটা ডাউনলোড করে তুমি নিজেই যাচাই করো আমাদের মডেল টেস্টগুলো তোমাদের জন্য কতটা কোয়ালিটিফুল বা কতটা সাপোর্টিভ হবে। প্রিয় অ্যাডমিশন শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক প্রস্তুতি নিচ্ছ, তো তাদের জন্য আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আজকে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবথেকে গুরুত্বপূর্ণ পার্ট রিটেন নিয়ে আলোচনা করব। আর রিটেনের সবথেকে গুরুত্বপূর্ণ পার্ট হলো ফ্রি হ্যান্ড রাইটিং। তো এই ফ্রি হ্যান্ড রাইটিং নিয়ে আজকে আমরা আলোচনা করব। দেখো, ঢাকা বিশ্ববিদ্যালয়ে যদি তুমি রিটেনে ভালো করতে চাও আর যদি তোমার ফ্রি হ্যান্ড রাইটিং এর উপর ভালো দক্ষতা না থাকে তাহলে তুমি কখনোই কোনোভাবে রিটেনে কিন্তু ভালো করতে পারবে না। রিটেনে ভালো করতে হলে অবশ্যই তোমাকে ফ্রি হ্যান্ড রাইটিং এ দক্ষ হতে হবে। তো ফ্রি হ্যান্ড রাইটিং এ দক্ষ হওয়ার জন্য যে বেস্ট টেকনিকগুলো আছে এবং যে বেস্ট ওয়ে আছে, আজকে আমি সেই বেস্ট ওয়ে এবং টেকনিকগুলো তোমাদের সাথে শেয়ার করব। ইনশাল্লাহ তোমরা এই টেকনিক যদি ফলো করো প্রত্যেকেই ফ্রি হ্যান্ড রাইটিং এর জন্য একটা বেস্ট গাইডলাইন পেয়ে যাবে, বেস্ট টেকনিক পেয়ে যাবে, যেটা তোমাদের ফ্রি হ্যান্ড রাইটিংয়ে ভালো করার জন্য অনেক অনেক সাপোর্টিভ হতে পারে। তো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে ক্লাসটা করবে, দেন তোমরা কমেন্ট করে যাবে যে এ ধরনের ক্লাসগুলো তোমাদের জন্য কতটা সাপোর্টিভ। তো দেখো, আজকে আমরা যে আলোচনাটা করব সেই আলোচনাটাকে 3 ভাগে ভাগ করছি। প্রথমত তোমাকে ফ্রি হ্যান্ড রাইটিংয়ে ভালো করার জন্য আগে লং সেন্টেন্স মেকিংয়ের প্রসেসটা তোমাকে জানতে হবে বা এই অ্যাবিলিটিটা তোমার ভিতরে থাকা লাগবে। এরপরে সেন্টেন্স মেকিংয়ের ক্ষেত্রে চয়েস অফ ডিকশন, এই বিষয়টাকে তোমাকে ফলো করতে হবে, অর্থাৎ তোমার সেন্টেন্স মেকিং করার ক্ষেত্রে চয়েস অফ ডিকশনটার জন্য অনেক ভালো হয়, এই বিষয়টা তোমাকে ফলো করতে হবে। আর তোমাকে কিছু ফ্রেজ মেমোরাইজ করতে হবে। তো এই 3টা বিষয় নিয়ে আজকে আমি আলোচনা করব। তোমাদের জন্য হোমওয়ার্ক আছে, এই হোমওয়ার্কগুলো তোমাদের প্রত্যেকেরই করা লাগবে। তো প্রথম দেখো, আমি এখানে বড় বড় কিছু সেন্টেন্স রেখে দিয়েছি, এই সেন্টেন্সগুলো আমরা ক্রিয়েট করব। আর তোমরা এই সেন্টেন্সগুলো ক্রিয়েট করা দেখলে বা আমি ওয়েটা বলে দেবো কিভাবে তোমরা খুব টেকনিক্যালি এই সেন্টেন্সগুলো ক্রিয়েট করবে, যেটা ফুললি গ্রামার মেনটেন করতে পারবে, এই বিষয়টা আমি তোমাদের সাথে আজকে আলোচনা করব। এরপর দেখো, তোমাদের জন্য যে হোমওয়ার্কগুলো দিয়েছি এই হোমওয়ার্কগুলো তোমাদের প্রত্যেকেরই করা লাগবে। করলে বা এই ধরনের হোমওয়ার্কগুলো করার মাধ্যমে তোমরা কিন্তু ফ্রি হ্যান্ড রাইটিংয়ের উপর প্র্যাকটিস করতে পারবে। আর এরপর দেখো, তোমাদের যে কিছু মেমোরাইজিং ফ্রেজ, আমি যেটা বলছিলাম যে তোমাদের কিছু মেমোরাইজিং ফ্রেজ মুখস্থ থাকা দরকার ফ্রি হ্যান্ড রাইটিংয়ে ভালো করার জন্য, বিশেষত চয়েস অফ ডিকশনটাকে ভালো করার জন্য। তো আমি কিছু এখানে ফ্রেজ কিন্তু তোমাদের দিয়েছি, তো এই ফ্রেজগুলো তোমরাও কিভাবে পাবে এই বিষয়টা আমি শেষে বলে দিব। আর এরপরে দেখো, যে ফ্রি হ্যান্ড রাইটিংয়ের যে আলটিমেট যে বিষয়, তুমি কিভাবে ফ্রি হ্যান্ড রাইটিংয়ে লিখবে, কিভাবে কেমন তোমার চয়েস অফ ডিকশনটা কেমন হবে, এই বিষয়টা কিন্তু আমরা একটা এক্সপ্লেনেশনের মাধ্যমে, যেটা আমি তোমাদের রিটেন ক্লাসের পার্ট 1-এ একটা হোমওয়ার্ক দিয়েছিলাম, ওই হোমওয়ার্কের যে এক্সপ্লেনেশনটা দিয়েছিলাম ওই এক্সপ্লেনেশনটা আমি এক্সপ্লেইন করে দিয়েছি। এটার মাধ্যমে আমরা কনক্লুশনে যাব বা ফ্রি হ্যান্ড রাইটিংয়ের যে আলটিমেট পর্যায়ে আছে সেই পর্যায়ে আমরা যাব।
তো আমাদের প্রথম যে ধাপ সেটা হলো আমাদের ফ্রি হ্যান্ড রাইটিংয়ে ভালো করতে হলে আমাদের বড় বড় সেন্টেন্স মেক করার অ্যাবিলিটিটা থাকা লাগবে। অর্থাৎ তুমি যদি ফ্রি হ্যান্ড রাইটিংয়ে ভালো করে লিখতে চাও সুন্দরভাবে, তুমি যদি তোমার চয়েস অফ ডিকশনটাকে ভালো করতে চাও, তুমি যদি গ্রামার মেনটেন করতে চাও বা ফ্রি হ্যান্ড রাইটিংয়ে লিখতে চাও, তাহলে তোমাকে প্রথমে যে অ্যাবিলিটিটা তোমার ভিতরে থাকা লাগবে সেটা হলো তোমার বড় বড় সেন্টেন্স মেক করার অ্যাবিলিটি তোমার ভিতরে থাকা লাগবে। তো দেখো আমি এখানে একটা সেন্টেন্স দিয়েছি, সেটা হলো সমৃদ্ধ বাংলাদেশ নির্মাণের জন্য আন্তরিক প্রচেষ্টা বর্তমান সময়ের দাবি, অন্যথায় আমরা পিছিয়ে পড়ব। তো অনেক বড় একটা সেন্টেন্স। তো এই সেন্টেন্সটাকে তোমরা কিভাবে ইংরেজিতে ট্রান্সলেট করবে? তো বেশিরভাগ স্টুডেন্টই যেটা করে যে এ ধরনের বড় সেন্টেন্স যখন দেখে বা তাদের মাথায় হয়তো তারা বাংলাতে এ ধরনের সেন্টেন্স বলতে পারে বা তাদের মেমোরিতে আসে এ ধরনের সেন্টেন্স, কিন্তু এই ধরনের সেন্টেন্সগুলো তারা ইংরেজিতে ট্রান্সলেট করতে পারে না। আর যখনই তুমি এ ধরনের সেন্টেন্সগুলো ইংরেজিতে ট্রান্সলেট করতে পারবে না, তখন কিন্তু তুমি কোনোভাবেই ফ্রি হ্যান্ড রাইটিংয়ে ভালো করতে পারবে না, কিংবা তুমি একটা এক্সপ্লেনেশন লিখতে পারবে না, কিংবা তুমি একটা প্যারাগ্রাফ লিখতে পারবে না, কিংবা তুমি একটা সেন্টেন্স মেকও করতে পারবে না। আর ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিন্তু এই বিষয়গুলো আসে, যে কোনো একটা এক্সপ্লেনেশন আসে, তারপরে প্যারাগ্রাফ লিখতে হয়, সেন্টেন্স মেকিং করতে হয়। তো এই তিনটা বিষয়ই কিন্তু ফ্রি হ্যান্ড রাইটিংয়ের সাথে সম্পর্কিত। সো অবশ্যই তোমাকে ফ্রি হ্যান্ড রাইটিংয়ের অবশ্যই কিছু টেকনিক ফলো করে ফ্রি হ্যান্ড রাইটিংয়ে দক্ষ হতে হবে। তো দেখো আমরা এই সেন্টেন্সটাকে ইংরেজিতে ট্রান্সলেট করব। তো ট্রান্সলেট করার আগে ফার্স্ট অফ অল আমরা কি করব, এটা পড়ে নিব। তো আমরা পড়ে নিলাম এটা। এরপর পড়ার পরে আমাদের কয়েকটা বিষয় ফলো করতে হবে। দেখো এখানে কয়েকটা ফ্রেজ আসবে, যেমন সমৃদ্ধ বাংলাদেশ। তো এই সমৃদ্ধ বাংলাদেশ এই যে শব্দগুলো আছে, তো এই শব্দটাকে কিন্তু ইংরেজিতে একটা ফ্রেজ হবে। ফ্রেজটা কি, আমরা যদি প্রসপারাস বাংলাদেশ বলি তাহলে এটা কিন্তু একটা ফ্রেজ হয়ে গেল। এরপর দেখো নির্মাণের জন্য আন্তরিক প্রচেষ্টা। তো এই যে আন্তরিক প্রচেষ্টা, এটাও কিন্তু একটা ফ্রেজ। আমি এই ফ্রেজগুলোকে একটু হাইলাইট করে রাখি। তোমাকে আগে যে ফ্রেজগুলো আসবে এই ফ্রেজগুলো তোমাকে আইডেন্টিফাই করতে হবে। তো সমৃদ্ধ বাংলাদেশ একটা ফ্রেজ আসলো, আমরা এটাকে ইংরেজিতে ট্রান্সলেটও করে নিলাম। সমৃদ্ধ বাংলাদেশের ইংরেজি কি, প্রসপারাস বাংলাদেশ। এরপর আছে আন্তরিক প্রচেষ্টা। তো আন্তরিক প্রচেষ্টার ইংরেজি কি, সিনসিয়ার এফার্ট, মানে আন্তরিক প্রচেষ্টা। সিনসিয়ার মানে আন্তরিক, এফার্ট মানে প্রচেষ্টা। এবার দেখো আরেকটা ফ্রেজ আসছে, বর্তমান সময়ের দাবি। তো এই ফ্রেজটারও ইংরেজি কি হবে? তো তোমরা একটু মনে মনে গেস করো তো, বর্তমান সময়ের দাবি এটার ইংরেজি কি হতে পারে? তো বর্তমান সময়ের দাবি এটার ইংরেজি হলো দ্য ডিমান্ড অফ প্রেজেন্ট টাইম। তো এই যে দ্য ডিমান্ড অফ প্রেজেন্ট টাইম, এটা কিন্তু চয়েস অফ ডিকশনেরও একটা অংশ। কারণ তুমি যদি এখানে স্বাভাবিকভাবে এই সেন্টেন্সটা বলতে যে সমৃদ্ধ বাংলাদেশ নির্মাণের জন্য আন্তরিক প্রচেষ্টা খুবই গুরুত্বপূর্ণ, তুমি এভাবেই কিন্তু বলতে পারতে, অন্যথায় আমরা পিছিয়ে পড়বো। কিন্তু তুমি যখন খুবই গুরুত্বপূর্ণ এটার পরিবর্তে যখন তুমি বলছো যে বর্তমান সময়ের দাবি, তখন কিন্তু একটা প্রিমিয়াম কোয়ালিটি চলে আসছে সেন্টেন্সের ভিতরে। আর এই যে প্রিমিয়াম কোয়ালিটিটা, এটাকেই কিন্তু চয়েস অফ ডিকশন বলে। তো বর্তমান সময়ের দাবি, এটার কিন্তু আমরা ফ্রেজ হিসাবে যেটা ইংরেজিতে আসে সেটা কিন্তু বললাম দ্য ডিমান্ড অফ প্রেজেন্ট টাইম। এরপর দেখো অন্যথায়। তো অন্যথায় এটার ইংরেজি কি হতে পারে? এটা কিন্তু একটা কনজাংশন বা লিঙ্কার বা কানেক্টর হিসেবে কিন্তু সেন্টেন্সে ব্যবহৃত হবে। তো অন্যথায় এটার ইংরেজি আমরা আদারউইজ ব্যবহার করলাম। আর এরপর দেখো আর একটা ক্লাস আছে যেটা সেন্টেন্সে ব্যবহৃত হবে, সেটা হলো আমরা পিছিয়ে পড়বো। তো এটার আগে আমরা ইংরেজি মনে মনে ভেবে নেব যে আমরা পিছিয়ে পড়বো, এটাকে আমরা ইংরেজিতে কি বলতে পারি? আমরা যদি বলি, যেহেতু পড়বো, দেখো এটা কিন্তু ফিউচার টেন্সে আছে, সো আমরা কিন্তু বলতে পারি উই উইল ফল বিহাইন্ড। তো উই উইল ফল বিহাইন্ড মানে আমরা পিছিয়ে পড়বো। এবার আমরা যখন এই ধরনের ফ্রেজগুলো মনে মনে আগে মেক করে নিলাম, তৈরি করে নিলাম, এবার আমরা সেন্টেন্স তৈরি করতে যাব। তো সেন্টেন্স তৈরি করার জন্য আমাদের প্রথমে কি কাজ করতে হবে? একটা সেন্টেন্সের প্রথমে কি থাকে? প্রথমে থাকে কিন্তু একটা সাবজেক্ট। এই যে বাংলা যে বাক্যটা দেওয়া আছে, এই বাক্য থেকে আমরা প্রথমে সাবজেক্টটাকে খুঁজবো। তো সাবজেক্ট কোনটা? আমরা যদি এখান থেকে কয়েকটাকে কিন্তু সাবজেক্ট হিসেবে ব্যবহার করতে পারি, যেমন এই সমৃদ্ধ বাংলাদেশ নির্মাণের জন্য, এটাকে কিন্তু আমরা সাবজেক্ট হিসেবে ব্যবহার করতে পারি, এটা একটা ক্লাস হিসেবে ব্যবহৃত হতে পারে। অথবা আন্তরিক প্রচেষ্টা, এটাকে কিন্তু সাবজেক্ট হিসেবে ব্যবহার করা যায়। তো আমরা আন্তরিক প্রচেষ্টা এটাকেই সাবজেক্ট হিসেবে ব্যবহার করব, তাহলে এই সেন্টেন্সটা অনেক সুন্দর হবে। তো আমরা যদি বলি আন্তরিক প্রচেষ্টা, এটার ইংরেজি কি? আমরা যদি বলি যে এ সিনসিয়ার এফার্ট, তো আমরা বললাম যে এ সিনসিয়ার এফার্ট। তো এ সিনসিয়ার এফার্ট মানে আন্তরিক প্রচেষ্টা। এরপরে আমরা কি বলবো? যে আন্তরিক প্রচেষ্টা কি? বর্তমান সময়ের দাবি। তাহলে সিনসিয়ার এফার্ট ইজ দ্য ডিমান্ড অফ প্রেজেন্ট টাইম। তো আমরা ইজ দ্য ডিমান্ড অফ প্রেজেন্ট টাইম এটা লিখলাম। এরপরে দেখো, তাহলে এই যে সেন্টেন্স, এখান থেকে আমরা দেখলাম যে এ সিনসিয়ার এফার্ট। তো যেহেতু আমরা এ ব্যবহার করছি, সো এখানে এসটা ব্যবহার করব না, এ দিব, অথবা দি দিলে আমরা এখানে এস ব্যবহার করতে পারতাম। আন্তরিক প্রচেষ্টা, এটাকে আমি একটু বোল্ড করে দিচ্ছি। আন্তরিক প্রচেষ্টা বর্তমান সময়ের দাবি। তো এরপরে দেখো কিসের জন্য দাবি? সমৃদ্ধ বাংলাদেশ নির্মাণের জন্য। তো এটাকে যদি আমরা লিখি যে সমৃদ্ধ বাংলাদেশ নির্মাণের জন্য, এটাকে আমরা ইংরেজিতে কি বলতে পারি? টু বিল্ড অথবা বিল্ডিং
এ প্রসপারাস বাংলাদেশ। তাহলে এই পর্যন্ত আমাদের সেন্টেন্সের কি অর্থ হলো দেখো তো, এ সিনসিয়ার এফার্ট ইজ দ্য ডিমান্ড অফ প্রেজেন্ট টাইম টু বিল্ড প্রসপারাস বাংলাদেশ। বলছে সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার জন্য আন্তরিক প্রচেষ্টা বর্তমান সময়ের দাবি। এরপরে যদি এটা না করা হয় তাহলে কি হবে, অন্যথায়, এই যে অন্যথায় আমরা পিছিয়ে পড়বো। তো অন্যথায় ইংরেজি কি, আদারউইশ। তো আদারউইশ আমরা ব্যবহার করলাম, আদারউইশ অন্যথায় আমরা পিছিয়ে পড়বো। তো আমরা পিছিয়ে পড়বো, এটার ইংরেজি কি, উই উইল ফল বিহাইন্ড। তো এই পর্যন্ত যখন আমরা বললাম তখন কিন্তু এই সেন্টেন্সটা কিন্তু হয়ে গেল। আমরা কিন্তু সেন্টেন্স মেক করার ক্ষেত্রে সবথেকে গুরুত্বপূর্ণ কিন্তু সাবজেক্টটাকে, কোনটাকে আমরা সাবজেক্ট হিসেবে নিব, এই বিষয়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো এ ধরনের একটা সেন্টেন্স, যখন একটা প্যারাগ্রাফ লিখবো, এ ধরনের একটা সেন্টেন্স তোমাকে কি করতে হবে, আগে মনে মনে আগে তোমাদের এই ধরনের একটা বাংলা সেন্টেন্স কিন্তু তৈরি করে নিতে হবে। তো তৈরি করার পরে ওটাকে তোমার ইংরেজিতে কনভার্ট করতে হবে। আর এই বিষয়গুলো কিন্তু যদি তুমি বেশি বেশি প্র্যাকটিস না করো তাহলে কিন্তু তুমি করতে পারবে না। কারণ দেখো, তুমি রিটেনের জন্য কিন্তু বেশি টাইম পাবে না। তো এই যে অল্প সময়ে তুমি এ ধরনের সেন্টেন্সগুলো যখন তুমি খুব ফাস্ট ক্রিয়েট করতে চাইবে, তখন কিন্তু তোমার ব্যাপক প্র্যাকটিস থাকা লাগবে। যদি তুমি ব্যাপক প্র্যাকটিস না করো তাহলে কিন্তু অল্প সময়ে এ ধরনের সেন্টেন্স তুমি ক্রিয়েট করতে পারবে না। দেখবে যে পরীক্ষার হলে তোমার কিছুই মাথায় আসতেছে না, কিংবা তুমি কিছুই মনে করতে পারছো না। যখন তুমি এ ধরনের সেন্টেন্সগুলো ক্রিয়েট করার জন্য বারবার চেষ্টা করবে, তখনই কিন্তু তুমি এ ধরনের সেন্টেন্সগুলো পরীক্ষার হলে খুব সুন্দরভাবে সময় মতো টাইমের ভিতরে কিন্তু তুমি এ ধরনের সেন্টেন্সগুলো ক্রিয়েট করতে সক্ষম হবে। সো এর জন্য তোমাকে সবথেকে গুরুত্বপূর্ণ হলো প্রচুর প্র্যাকটিস করা। তুমি অনেক বেশি তোমাকে প্র্যাকটিস করতে হবে, দেন তুমি ভালো কিছু করতে পারবে। তো দেখো, আমরা কিন্তু একটা সেন্টেন্স তৈরি করলাম। কত বড় একটা সেন্টেন্স ছিল দেখো, সমৃদ্ধ বাংলাদেশ নির্মাণের জন্য আন্তরিক প্রচেষ্টা বর্তমান সময়ের দাবি, অন্যথায় আমরা পিছিয়ে পড়বো। তো দেখো, এ সিনসিয়ার এফার্ট, এখানে আমরা দা সিনসিয়ার এফার্টসও দিতে পারি। ইজ দ্য ডিমান্ড অফ প্রেজেন্ট টাইম টু বিল্ড প্রসপারাস বাংলাদেশ, আদারউইচ উইল ফল বিহাইন্ড। তো এই যে আমরা সেন্টেন্সটা তৈরি করলাম, এটা কিন্তু ফুললি যে গ্রামার যেটা আছে সেটা কিন্তু মেনটেন করেছে। তো এরপরে আমরা দ্বিতীয় নম্বর সেন্টেন্সটা তৈরি করার চেষ্টা করব। তো দেখো, দ্বিতীয় নম্বরে যেটা আছে, যদি সাধারণ জনগণ সরকারের সাথে কাজ করে তাহলে এই অমানবিক কার্যক্রম আমাদের সমাজ থেকে দূর হবে। তো এইখানে আগে আমরা কয়েকটা ফ্রেজ আগে আইডেন্টিফাই করব। দেখো, সাধারণ জনগণ, এই সাধারণ জনগণ, এটার ফ্রেজ কি হবে, যে কমন পিপুল। কমন পিপুল মানে সাধারণ জনগণ, আর সরকারের ইংরেজি তো গভর্নমেন্ট, সবাই জানো। এরপরে দেখো, অমানবিক কার্যক্রম, এই অমানবিক কার্যক্রম, এটাকে আমরা আগে একটা ফ্রেজে কনভার্ট করব। তো ফ্রেজটা কি হবে, দিস ইনহিউম্যান অ্যাক্টিভিটিস, এই অমানবিক কার্যক্রম, ইনহিউম্যান মানে অমানবিক, আর আমাদের সমাজ থেকে দূর হবে। তো আমাদের সমাজ মানে তো আমরা জানি আওয়ার সোসাইটি, আর দূরের ইংরেজি কি, রিমুভ। রিমুভ মানে দূর করা বা অপসারণ করা, আর হবে এটা ফিউচার টেন্সকে নির্দেশ করছে। তো দেখো, আমরা জানি যে যদি, এই যদির ইংরেজি কিন্তু ইফ। তো আমরা যদি বলি যে ইফ, যদি সাধারণ জনগণ মানে কমন পিপুল, তা কার সাথে কাজ করবে, সরকারের সাথে, তাহলে কমন পিপুল ওয়ার্ক উইথ গভর্নমেন্ট। তাহলে আমরা বললাম যে ইফ কমন পিপুল ওয়ার্ক উইথ গভর্নমেন্ট, যদি সাধারণ জনগণ সরকারের সাথে কাজ করে তাহলে কি হবে, তাহলে, এই তাহলে এটার ইংরেজি কি হতে পারে, তাহলে ইংরেজি কিন্তু দেন। তাহলে আমরা বলতে পারি কিন্তু দেন, THEN, দেন, তাহলে এই অমানবিক কার্যক্রম, তাহলে এই অমানবিক কার্যক্রমের ইংরেজি কি, দিস ইনহিউম্যান অ্যাক্টিভিটিস। তো আমরা লিখলাম দিস ইনহিউম্যান অ্যাক্টিভিটিস। তাহলে কি হবে, আমাদের সমাজ থেকে দূর হবে। তো আমাদের সমাজ থেকে দূর হবে, এটাকে আমাদের ইংরেজিতে লিখতে হবে। তাহলে দূর হওয়ার ইংরেজি কি, রিমুভ। তাহলে আর দূর হবে, দেখো এখানে কিন্তু ফিউচার টেন্স বলছে, হবে। তাহলে এই যে দূর তো আর নিজে নিজে হবে না, দূর তো কারোর দ্বারা করা হবে। তো এই বিষয়টা বুঝতে হবে যে ইনহিউম্যান অ্যাক্টিভিটিস, এটা তো নিজে নিজে কোনো কাজ করতে পারে না, নিজে নিজে দূর হতে পারে না। এটা কিন্তু কোনো একজন ব্যক্তি বা প্রতিষ্ঠান দ্বারা কিন্তু এটা দূর হবে। সুতরাং এটাকে কিন্তু আমাদের প্যাসিভ মুডে ব্যবহার করতে হবে। তাহলে আমরা কি বলতে পারি, আমরা যদি বলি উইল বি রিমুভড ফ্রম আওয়ার সোসাইটি, তো আমরা বললাম উইল বি রিমুভড ফ্রম আওয়ার সোসাইটি। এবার দেখো, আমরা পুরো সেন্টেন্সটাকে একটু বোল্ড করে দিচ্ছি। আমরা কি বলছিলাম, সাধারণ জনগণ, যদি সাধারণ জনগণ, তাহলে ইফ কমন পিপুল সরকারের সাথে কাজ করে, ওয়ার্ক উইথ গভর্নমেন্ট সরকারের সাথে কাজ করে, তাহলে এটার ইংরেজি হলো দেন দিস ইনহিউম্যান অ্যাক্টিভিটিস, এই অমানবিক কার্যক্রম, উইল বি রিমুভ ফ্রম আওয়ার সোসাইটি, আমাদের সমাজ থেকে দূর হয়ে যাবে বা চলে যাবে। তো এরপরে দেখো, আমরা আরও একটা সেন্টেন্স মেক করব। তো এই সেন্টেন্সটা কি আছে, আর ঠিক কয়েক বছর পূর্বেও নারীদের গৃহের বাইরে আসতে ও অর্থনৈতিক ব্যাপারে অংশগ্রহণের অনুমতি দেওয়া হতো না। তো এইখানে দেখো, কয়েকটা আমাদের ফ্রেজ আগে কনভার্ট করে নিতে হবে। তো ঠিক কয়েক বছর পূর্বে, এটাকে আমরা একটা ফ্রেজ করব। তো এটাকে যদি আমরা ইংরেজিতে ট্রান্সলেট করি তাহলে কি হতে পারে, যেহেতু ঠিক বলেছে, ঠিক, এটার ইংরেজি হলো জাস্ট। তো
তো জাস্ট এ ফিউ ইয়ার্স এগো বলছে ঠিক কয়েক বছর আগে, এটার ইংরেজি কি জাস্ট এ ফিউ ইয়ার্স এগো, কয়েক বছর আগে নারীদের গৃহের বাইরে আসতে ও অর্থনৈতিক ব্যাপারে, তো এই যে অর্থনৈতিক ব্যাপার, তো এটার ইংরেজি কি হতে পারে, অর্থনৈতিক ব্যাপারের ইংরেজি কিন্তু ইকোনমিক্যাল অ্যাফেয়ার্স। আর যদি অর্থনৈতিক কর্মকাণ্ড থাকতো তাহলে ইকোনমিক্যাল অ্যাক্টিভিটিস, তুমি যে কোনো একটা বলতে পারো, কিন্তু যেটা বাংলা দেওয়া থাকবে সেই অনুযায়ী কিন্তু তোমাকে ট্রান্সলেট করতে হবে। আর অংশগ্রহণের অনুমতি দেওয়া হতো না, তো এখানে সেন্টেন্স করার ক্ষেত্রে তোমাকে কিন্তু টেন্স এবং মুডটা আগে ভালোভাবে উপলব্ধি করতে হবে, যেটাকে তুমি কোন টেন্সে ব্যবহার করবে, আর তারপরে তোমাকে কোন মুডে, এটাকে তুমি অ্যাক্টিভ মুডে নাকি প্যাসিভ মুডে ব্যবহার করবে। তো দেখো অনুমতি দেওয়া হতো না, তো অনুমতি দেওয়া হতো না নিশ্চয়ই কোনো একটা অথরিটি বা কোনো একটা ব্যক্তি বা কোনো সোসাইটি দ্বারা, সুতরাং অনুমতি দেওয়া হতো না এটা কিন্তু তোমার যদি একটু মগজটাকে তুমি যদি একটু অ্যাক্টিভ রাখো তাহলে কিন্তু তুমি সাথে সাথে ধরতে পারবে যে এটা একটা প্যাসিভ মুডের কথা বলা হচ্ছে। সো তুমি যখন সেন্টেন্সটা মেক করবে তখন কিন্তু তোমাকে এই প্যাসিভ মুডটাই ব্যবহার করতে হবে। তো আমরা আগে এই জাস্ট এ ফিউ ইয়ার্স এগো এটাকে আমরা আগে লিখবো, যে ঠিক কয়েক বছর আগে, এই ফ্রেজটাকে আমরা আগে লিখবো। তো আমরা লিখলাম জাস্ট এ ফিউ ইয়ার্স এগো, তো এটাকে আমরা লিখলাম, এটাকে একটা কমা দিয়ে দিলাম যেহেতু এটা একটা ফ্রেজ হিসেবে ব্যবহৃত হচ্ছে, এটাকে আমরা বোল্ড করে দিলাম। এরপরে লিখবো নারীদের গৃহের বাইরে আসতে ও অর্থনৈতিক ব্যাপারে অংশগ্রহণের অনুমতি দেওয়া হতো না। তো নারীদের ইংরেজি কি, নারীদের, দেখো এটা কিন্তু প্লুরাল আছে, প্লুরাল নারীদের ইংরেজি কিন্তু ওমেন, তো ওমেনটা আমরা লিখবো MEN, এখানে কিন্তু ই আছে, এই বিষয়গুলো কিন্তু তোমাদেরকে বুঝতে হবে। এগুলো যদি তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোনোভাবে ভুল করো, ছোট্ট একটা গ্রামার যদি তুমি ভুল করো, সে তোমার এখানে একটা কমা ব্যবহার করতে হবে, তুমি এই কমাটা ব্যবহার করোনি, কি এখানে ওমেন, এখানে MAN দিছো তুমি, তখন কিন্তু তোমার এই পুরো সেন্টেন্সটাই ক্রস হয়ে যাবে, এটা কিন্তু তোমার কোনো নাম্বার দিবে না স্যাররা। কারণ ঢাকা বিশ্ববিদ্যালয় সবসময় তোমার কোনো প্রকার যদি ত্রুটি থাকে তাহলে তোমার নাম্বার কেটে নেওয়ার চেষ্টা করবে। এই কারণে কিন্তু অধিকাংশ স্টুডেন্টই রিটেনে ফেল করে, কারণ তারা এই গ্রামারগুলো ভালোভাবে মেনটেন করতে পারে না। সো তোমাকে গ্রামারের ব্যাপারে খুব বেশি সতর্ক থাকতে হবে। তো ওমেন এটা আমরা বললাম, তাহলে ওমেনদের কি করা হতো না, ঘরের বাইরে আসতে ও অর্থনৈতিক ব্যাপারে অংশগ্রহণের অনুমতি দেওয়া হতো না। তো এই যে ঘরে গৃহের বাইরে আসা, এটার ইংরেজি কি, গৃহের বাইরে মানে কিন্তু কাম আউট, আর ঘর মানে হাউস, তো কাম আউট অফ দ্য হাউস মানে গৃহের বাইরে আসার, আর অংশগ্রহণের ইংরেজি কি পার্টিসিপেট, আর অনুমতি দেওয়া হতো না, অনুমতির ইংরেজি হলো অ্যালাউড। তাহলে ওম্যান কি করা হতো, ওয়ার নট, তো দেখো এখানে আমরা ওয়ার কেন ব্যবহার করলাম, ওম্যান এটা কিন্তু প্লুরাল, সো আমরা কিন্তু ওম্যান ব্যবহার করলাম, আর ওয়ার নট এবার আমরা ব্যবহার করবো অ্যালাউড, অনুমতি দেওয়া হতো না, ওম্যানদেরকে অনুমতি দেওয়া হতো না, কি করতে অনুমতি দেওয়া হতো না, ঘরের বাইরে আসতে। তো আমরা এবার সেই অবজেক্টটাকে অ্যাড করব। তো দেখো এখানে কিন্তু ভার্ব এবং কোনটাকে তুমি অবজেক্ট হিসেবে ব্যবহার করবে, কোনটাকে সাবজেক্ট হিসেবে ব্যবহার করবে, এই বিষয়গুলো কিন্তু তোমাকে আগে থেকে আইডেন্টিফাই করতে হবে। যেমন দেখো ওম্যান আর নট অ্যালাউড, ওম্যান বা মহিলাদেরকে অনুমতি দেওয়া হতো না। তো যদি আমরা কি দ্বারা প্রশ্ন করি তাহলে কিন্তু অবজেক্ট পেয়ে যায়, তো কি অনুমতি দেওয়া হতো না, ঘরের বাইরে আসতে। তো এবার কিন্তু আমরা অবজেক্টটাকে ব্যবহার করব। তো ঘরের বাইরে আসার ইংরেজি কি, কাম আউট অফ দ্য হাউস, তো ঘরের বাইরে আসার অনুমতি দেওয়া হতো না। আর কি কাজে অনুমতি দেওয়া হতো না, অর্থনৈতিক ব্যাপারে অংশগ্রহণের। তো এবার লিখবো যে অ্যান্ড এবং কি কাজে অনুমতি দেওয়া হতো না, অর্থনৈতিক ব্যাপারে অংশগ্রহণের। তো অর্থনৈতিক ব্যাপারে অংশগ্রহণের এটার ইংরেজি কি হতে পারে, অংশগ্রহণের ইংরেজি আমরা জানি পার্টিসিপেট, তো পার্টিসিপেট, আর অর্থনৈতিক ব্যাপার মানে ইকোনমিক অ্যাফেয়ার্স, তো আমরা লিখলাম যে পার্টিসিপেট ইকোনমিক অ্যাফেয়ার্স। তো দেখো পুরো সেন্টেন্সটা কিন্তু তৈরি হয়ে গেল। তো এই সেন্টেন্সটা কি হলো, জাস্ট এ ফিউ ইয়ার্স এগো, কিছু বছর আগেও, এই যে ঠিক কয়েক বছর আগেও নারীদের গৃহের বাইরে আসতে। তো নারীদের এটাই কিন্তু সাবজেক্ট, সেটাকে কিন্তু আমরা সাবজেক্ট হিসেবে ব্যবহার করলাম। তো তোমাদেরকে একটা কথা কিন্তু বলছিলাম, সবসময় এই সেন্টেন্স করার ক্ষেত্রে কিন্তু তুমি কোন মুডে ব্যবহার করবে এটা কিন্তু তোমাকে মেনটেন করতে হবে। তো আমরা কিন্তু দেখো যেহেতু তাদের অনুমতি দেওয়া হতো না, তো এটা কিন্তু প্যাসিভ মুডে চলে যাবে। তো ওয়ার নট অ্যালাউড, অনুমতি দেওয়া হতো না, আর যে বাইরে আসতে মানে কাম আউট, কোথায়, ঘরের বাইরে, তো অফ দ্য হাউস। আর কি কাজে, অর্থনৈতিক ব্যাপারে অংশগ্রহণে, তো পার্টিসিপেট ইকোনমিক অ্যাফেয়ার্স। তো সেন্টেন্স কিন্তু হয়ে গেল, এভাবে কিন্তু তোমাদের সেন্টেন্স তৈরি করতে হবে। এরপর 4 নম্বরের যে সেন্টেন্সটা আছে এটাকে আমরা দ্বিতীয় পেজে নিয়ে যাই। তো এই 4 নম্বরের সেন্টেন্সটা আমরা মেক করব। তো দেখো আমরা যদি স্বাধীনতা না পেতাম তাহলে পাকিস্তানি শোষকদের দ্বারা শোষিত হতাম। তো এই যে আমরা যদি স্বাধীনতা না পেতাম, এটা কিন্তু একটা কল্পনামূলক বাক্য, আর কল্পনামূলক বাক্যগুলো কিন্তু আমরা জানি যে ইফ দ্বারা প্রকাশ করা হয়, আর এবং পাস্ট টেন্সে কিন্তু সেটার ব্যবহার করতে হয়। তো আমরা বললাম যে এখানে স্বাধীনতা না পেতাম, পাকিস্তানি শাসকদের দ্বারা শোষিত হতাম। তো পাকিস্তানি শাসক মানে কি, পাকিস্তানি রুলার্স, রুলার্স মানে শাসক, আর শোষিত মানে কি, এক্সপ্লয়েটেড মানে শোষিত হওয়া। তো আমরা বললাম যে ইফ উই ডিড নট গেট ইন্ডিপেন্ডেন্স অর ফ্রিডম, দেখো আমরা যদি স্বাধীনতা না পেতাম, আমরা ইফ উই ডিড নট গেট ফ্রিডম, তো এখানে ডিড নট কেন ব্যবহার করলাম, কারণ হলো
যে দেখো এটা কিন্তু একটা কল্পনামূলক বাক্য, আর কল্পনামূলক বাক্যে তোমরা তো জানো যে ইফ আয়ারে বার্ড এ ধরনের ওয়ার ব্যবহার করা হয়, পাস্ট টেন্সে কিন্তু ব্যবহার করতে হয়। আর ইফ যুক্ত যে ক্লজগুলো কিন্তু একটা কমা ব্যবহার করতে হয়। তো এই ধরনের কমার ব্যবহারটাও কিন্তু তোমাকে সঠিক হওয়া চাই, অবশ্যই সঠিক হতে হবে। তাহলে পাকিস্তানি শাসকদের দ্বারা শোষিত হতাম, তাহলে আমরা পাকিস্তানি শাসকদের দ্বারা শোষিত হতাম, এটাও দেখো প্যাসিভ মোডে। এই যে দ্বারা শোষিত হওয়া, তাদের দ্বারা, এটাও কিন্তু প্যাসিভ মোডে চলে গেল। তাহলে আমরা কি হতাম, তাহলে আমরা বলতে পারি যে উই ওয়ার exploited by পাকিস্তানি রুলার্স। তো দেখো আমরা একটা সেন্টেন্স করলাম, ইফ উই ডিড নট গেট ফ্রিডম, যদি আমরা স্বাধীনতা না পেতাম, উই আর এক্সপ্লয়েটেড বাই পাকিস্তানি রুলার্স, আমরা পাকিস্তানি শাসকদের দ্বারা কি হতাম, শোষিত হতাম। তো এই ধরনের সেন্টেন্সগুলো কিন্তু তোমাদের ঠিক এভাবে ক্রিয়েট করতে হবে। তো আমরা আরও একটা সেন্টেন্স আজকে ক্রিয়েট করব। এই সেন্টেন্স ক্রিয়েট করার মাধ্যমে আমাদের আজকে সেন্টেন্স ক্রিয়েট করার আলোচনাটা শেষ হবে। তারপর কিন্তু তোমাদের জন্য হোমওয়ার্ক আছে, এখনও কিন্তু ফ্রেজ আছে, এক্সপ্লেনেশন আছে, এখনও কিন্তু অনেকগুলো বিষয় আছে। সো প্রত্যেকেই শেষ পর্যন্ত ক্লাস করবে। আর তোমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ কিছু কথা তোমাদের সাথে আজকে শেয়ার করব। প্রত্যেকেই এই কথাগুলো শেষ পর্যন্ত শুনবে, আর যারা শেষে শুনবে তারা কমেন্ট করে যাবে যে এই ধরনের ক্লাসগুলো আসলে তোমাদের জন্য কতটা সাপোর্টিভ হচ্ছে, বা তোমরা এই ধরনের ক্লাসগুলো ধারাবাহিকভাবে চাও কিনা, তোমাদের কতটা রেসপন্স করছো তোমরা, তার উপর ভিত্তি করে কিন্তু আমাদের পরবর্তী করণীয়গুলো নির্ধারণ হবে। সো যারা শেষ সেকেন্ড পর্যন্ত ভিডিওগুলো দেখবে তারা প্রত্যেকে কমেন্ট করে যাবে যে তোমাদের জন্য এই ধরনের ক্লাসগুলো আসলে সাপোর্টিভ হচ্ছে কিনা, বা তোমরা এই ধরনের ক্লাসগুলো চাও কিনা। এরপর দেখো আমাদের 5 নম্বর যে সেন্টেন্সটা তৈরি করব, তার চলার পথে যা কিছু সমস্যা এসেছিল তার দক্ষ হাতে মোকাবেলা করার জন্য তার গভীর অন্তর্দৃষ্টি ছিল। তো আমরা এই যে সেন্টেন্সটাকে আগে কিন্তু কয়েকটা ফ্রেজে কনভার্ট করব। তো তার চলার পথে, এটাকে আমরা ইংরেজিতে কি বলতে পারি, হিজ ওয়ে, মানে তার চলার পথে যা কিছু সমস্যা এসেছিল, প্রবলেম, আর এসেছিল কাম, এখানে আমরা কাম ব্যবহার করব। দক্ষ হাতে, দেখো দক্ষ হাতে, এটার ইংরেজি কি হতে পারে, আমরা যদি বলি স্কিলফুল হ্যান্ড, মানে দক্ষ হাতে। আর মোকাবেলা করা, এই মোকাবেলা করার ইংরেজি কি? তো এই ধরনের ইংরেজি কিন্তু অনেক সময় তোমরা জানবা না, হয়তো তোমাদের মনে থাকবে না। তো এই ধরনের ইংরেজিগুলো কিন্তু আগে থেকে বেশি বেশি প্র্যাকটিসের মাধ্যমে তোমাকে জানতে হবে, বুঝতে হবে। তো মোকাবেলা করা, এটার ইংরেজি কিন্তু ডিল উইথ, মানে মোকাবেলা করা, আর জন্য গভীর অন্তর্দৃষ্টি। তো দেখো এই যে গভীর অন্তর্দৃষ্টি, তো এই ধরনের ফ্রেজগুলো কিন্তু অনেক সময় তোমরা মেক করতে পারবা না, বা এই ধরনের কিন্তু তোমাদের প্রবলেম হবে, এর জন্য বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। তো গভীর, এটাকে আমরা বলতে পারি ডিপও বলতে পারি, কিনও বলতে পারি। আর অন্তর্দৃষ্টি মানে ইনসাইট, তোমরা যারা ফেসবুক ব্যবহার করো সেখানে কিন্তু দেখবা যে ইনসাইট নামে একটা অপশন আছে। তো এটাও কিন্তু কিন অথবা ডিপ ইনসাইট, এটার ইংরেজি হলো গভীর অন্তর্দৃষ্টি। তো আমরা যদি পুরো এই বাক্যটাকে একটা সেন্টেন্সে কনভার্ট করি, তাহলে আমরা প্রথমে যেটা বলতে পারি যে তার চলার পথে যা কিছু সমস্যা এসেছিল তার দক্ষ হাতে মোকাবেলার জন্য তার গভীর অন্তর্দৃষ্টি ছিল। কোনটাকে সাবজেক্ট হিসেবে প্রথমে ব্যবহার করব, যে তার অন্তর্দৃষ্টি, গভীর অন্তর্দৃষ্টি ছিল। তো এটাকে আমরা সাবজেক্ট হিসেবে নিলাম। সাবজেক্ট হিসেবে নিলে আমরা কি বলতে পারি, যে হি হ্যাড এ কিন ইনসাইট। তো আমরা বললাম যে তার একটা গভীর অন্তর্দৃষ্টি ছিল। আর কিসের অন্তর্দৃষ্টি ছিল? তার চলার পথে যা কিছু সমস্যা এসেছিল তা দক্ষ হাতে মোকাবেলা করার জন্য। তো এটাকে আমরা পুরোটাকে এবার অবজেক্ট হিসেবে ব্যবহার করব। তো এটাকে অবজেক্ট হিসেবে ব্যবহার করতে হলে আমরা কি বলতে পারি, তো আমরা লিখলাম টু ডিল উইথ এনি প্রবলেমস, আমরা লিখলাম কিন্তু টু ডিল উইথ এনি প্রবলেমস, যে কোনো সমস্যা মোকাবেলা করার জন্য। তো এই সমস্যাগুলো কোথায় এসেছিল? তার চলার পথে এসেছিল। তো এই যে তার চলার পথে, এটাকে কিন্তু আমরা একবার লিখব। তো এই প্রবলেমগুলো, এই প্রবলেমের একটা কিন্তু আমরা রিলেটিভ প্রোনাউন ব্যবহার করব। তো রিলেটিভ প্রোনাউনটা হলো ড্যাট। বলছে ড্যাট মানে যে সমস্যাগুলো কাম হিজ ওয়ে, তার চলার পথে এসেছিল। তো আমরা যেহেতু এটা পাস্ট টেন্সে ব্যবহার করছি, সো এখানে কেম ব্যবহার করব, কেম হিজ ওয়ে। এরপরে দেখো তার যে দক্ষ হাতে মোকাবেলা করার জন্য, তাই যে দক্ষ হাতে, এই যে প্রবলেম তো সে ডিল উইথ মোকাবেলা করলো, ডিল উইথ মানে মোকাবেলা করা, এনি প্রবলেম যে কোনো সমস্যা, ড্যাট কাম হিজ ওয়ে যা তার পথে এসেছিল। এবার সে প্রবলেমগুলো কিভাবে মোকাবেলা করেছিল? দক্ষ হাতে। তাহলে আমরা বললাম যে উইথ এ স্কিলফুল হ্যান্ড। এবার দেখো সেন্টেন্সটা কি হলো, যে হি হ্যাড এ কিন ইনসাইট, তার গভীর অন্তর্দৃষ্টি ছিল, টু ডিল উইথ এনি প্রবলেম যে কোনো সমস্যা মোকাবেলা করতে, ড্যাট কাম হিজ ওয়ে যা তার পথে এসেছিল, উইথ এ স্কিলফুল হ্যান্ড মানে দক্ষ হাতে মোকাবেলা করতে। যে সমস্যাগুলো এসেছিল সেগুলো কিন্তু সে দক্ষ হাতে মোকাবেলা করেছিল, আর তার জন্য কিন্তু তার গভীর ইনসাইট, অন্তর্দৃষ্টি ছিল। ফ্রি হ্যান্ড রাইটিংয়ে ভালো করার আগে ফার্স্ট অফ অল যেটা করতে হবে, বড় বড় সেন্টেন্স মেক করার অ্যাবিলিটি তোমার থাকা লাগবে, দেন কিন্তু তুমি ফ্রি হ্যান্ড রাইটিংয়ে কোনো কিছু লিখতে পারবে। তো দেখো আমি তোমাদেরকে হোমওয়ার্ক দিয়েছি। তো এই হোমওয়ার্কগুলো তোমাদের কাজ হলো, দেখো প্রত্যেকে স্ক্রিনশট দিয়ে রাখতে পারো, যে এই হোমওয়ার্কগুলো তোমরা প্রত্যেকেই করবে, প্রত্যেকেই নিজের মতো ট্রাই করবে। আর ট্রাই করার পরে আমি তোমাদের এখানে আমি আমার
টেলিগ্রাম নাম্বারটা দিয়ে দিচ্ছি। তো আমি আমার টেলিগ্রাম নাম্বারটা কিন্তু আমি তোমাদের দিয়ে দিলাম, এটাতে চাইলে তোমরা এগুলো লেখার পরে পাঠিয়ে দিতে পারো যে আসলে তোমরা কেমন লিখছো বা তোমরা কতটা রেসপন্স করছো, এটা কিন্তু জাজ করতে পারবো। তো আমরা তোমাদেরকে যে এই ইংরেজির যে সাপোর্টগুলো দিচ্ছি বা অ্যাডমিশনে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ যে কোনো বিশ্ববিদ্যালয়ের যে সাপোর্টটা দিচ্ছি এগুলো কিন্তু সবসময় রানিং আছে। আর রিটেনের উপর কিন্তু ইতিমধ্যে আমরা গাইডলাইনমূলক টিউটোরিয়ালমূলক কিন্তু অনেক ক্লাস নিয়েছি, এগুলো রিটেন প্লেলিস্ট থেকে তোমরা প্রত্যেকেই দেখে নিবে যারা ক্লাসগুলো করোনি। আর এখনো পর্যন্ত কিন্তু আমাদের ফ্রি হ্যান্ড রাইটিং এর আরো কিছু আলোচনা আছে, দেখো এখনো কিন্তু ফ্রেজ আছে, এগুলো তোমরা কিভাবে পাবে, এরপর দেখো এক্সপ্লেনেশনটা আছে ফ্রি হ্যান্ড রাইটিং এ ভালো করার জন্য, রিটেনে ভালো করার জন্য লাস্ট স্টেজ যেটা, তো লাস্ট স্টেজটা তোমাদের সাথে আলোচনা করব। তো তার আগে তোমাদের ছোট্ট করে আমাদের একটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য একটা মডেল টেস্ট ব্যাচ আছে, তো এই ব্যাচটা নিয়ে 1 মিনিটে একটু কথা বলি। তো দেখো এটা হলো আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য সুপার মডেল টেস্ট ব্যাচ। তো এই ব্যাচে তোমরা কি কি পাচ্ছ, যে এমসিকিউতে যে 60 মার্ক থাকবে, এই 60 মার্কের পূর্ণাঙ্গ 25 সেট মডেল টেস্ট তোমরা পেয়ে যাবে, 500 সাম্প্রতিক প্লাস সাজেশনমূলক প্রশ্ন পেয়ে যাবে। আর তোমরা হয়তো জানো যে ঢাকা বিশ্ববিদ্যালয় কিন্তু 8টা থেকে 10টা সাম্প্রতিক বিষয় থেকে প্রশ্ন করে, যেটা থেকে তোমরা 100% প্রশ্ন পেয়ে যাবে। আর তোমাদের প্রত্যেকেরই আমি একটা কথা বলি, তোমরা যদি আমাদের এই 25 সেট মডেল টেস্টে পরীক্ষা দাও, এছাড়াও দেখো 5 সেট রিটেন মডেল টেস্ট আছে, আর এই 5 সেট রিটেন মডেল টেস্ট এবং 25 সেট এমসিকিউ মডেল টেস্টে যদি তুমি পরীক্ষা দাও, তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয় এমসিকিউতে তুমি 25 বার পরীক্ষা দিলে যে এক্সপিরিয়েন্সটা পাবে, ইনশাআল্লাহ সেই এক্সপিরিয়েন্সটা আমাদেরকে এই মডেল টেস্টে তুমি পেয়ে যাবে। আর আমরা মডেল টেস্টের ক্ষেত্রে যে কোনো মডেল টেস্টের সাথে কিন্তু আমরা চ্যালেঞ্জ দিয়ে থাকি, অফলাইন কিংবা অনলাইনে, যেখানে তুমি মডেল টেস্টে পরীক্ষা দাও না কেন, আমরা যে মডেল টেস্ট তোমাদের জন্য করব, যদি তুমি এই মডেল টেস্টে পরীক্ষা দাও তাহলে তুমি নিজেই বলতে বাধ্য হবে যে তুমি একটা বেস্ট মডেল টেস্টে পরীক্ষা দিয়েছো। কারণ আমাদের এই মডেল টেস্টগুলো কিন্তু খুবই এক্সক্লুসিভলি এবং ইউনিকভাবে কিন্তু এগুলো তৈরি করা, আর যেন তোমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেভাবে প্রশ্ন হয় হুবহু সেই প্রশ্নে যত তোমরা মডেল টেস্ট পরীক্ষাগুলো দিতে পারো, সেই সাপোর্টটা কিন্তু আমরা তোমাদের দিয়ে যাচ্ছি। তো তোমরা যারা আমাদের এই মডেল টেস্টে ভর্তি হবে, 28শে জানুয়ারি থেকে কিন্তু এই মডেল টেস্ট শুরু হতে যাচ্ছে, আর তোমরা যারা ভর্তি হবে তারা আমাদের এই টেলিগ্রাম, হোয়াটসঅ্যাপ বা ফোন কল দিতে পারো, এই নাম্বারে তোমরা যোগাযোগ করো। তো এই নাম্বারে যোগাযোগ করে তোমরা প্রত্যেকেই এই মডেল টেস্টে ভর্তি হওয়ার কথা আমাদেরকে বলবে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবো। আর এখন কিন্তু 300 টাকায় তোমরা এটা ভর্তি হতে পারছো, অফারের মেয়াদ কিন্তু শেষ হয়ে গেছে। আর 350 টাকা তোমরা এই মডেল টেস্টে ভর্তি হতে পারবে। তো তোমরা প্রত্যেকেই এই মডেল টেস্টগুলো ভর্তি হও, কারণ এটা তোমাদের জন্য বেস্ট সাপোর্টিভ একটা মডেল টেস্ট হবে। কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেভাবে প্রশ্ন হয় হুবহু সেই প্রশ্ন বা সেই আলোকের প্রশ্নগুলো তোমাদেরকে দিব, যেন তোমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দেওয়ার এক্সপিরিয়েন্সটা পেয়ে যাও। আর মডেল টেস্টগুলো কেমন হবে এটা যদি তুমি যাচাই করতে চাও, তাহলে ডেসক্রিপশন বক্সে চলে যাও। ডেসক্রিপশন বক্সে কিন্তু 1 সেট মডেল টেস্টের ডেমো দেওয়া হয়েছে, হুবহু ওই আঙ্গিকে কিন্তু আমাদের মডেল টেস্টগুলো হবে। পিডিএফটা ডাউনলোড করে তুমি নিজেই যাচাই করো আমাদের মডেল টেস্টগুলো তোমাদের জন্য কতটা কোয়ালিটিফুল বা কতটা সাপোর্টিভ হবে। তো তোমরা প্রত্যেকেই মডেল টেস্টে ভর্তি হও, ইনশাল্লাহ বেস্ট সাপোর্ট তোমরা পেয়ে যাবে। আর রিটেন সাপোর্টও কিন্তু তোমরা বোনাস হিসেবে পেয়ে যাচ্ছ। দেখো এখানে কিন্তু বলছি যে 5 সেট রিটেন কিন্তু তুমি পাবে, 5 সেট রিটেন তোমাদের পরীক্ষা নিব। আর সাম্প্রতিকের উপর সাজেশন তো আছেই, তো প্রত্যেকেই ভর্তি হয়ে যাও, ইনশাল্লাহ বেস্ট সাপোর্ট পাবে। তো আমরা আমাদের সেই রিটেনের যে আলোচনা ফ্রি হ্যান্ড রাইটিং এর, সেখানে আবারও ফিরে যাব। দেখো তোমাদের যে হোমওয়ার্কটা দিয়েছি এই হোমওয়ার্কটা প্রত্যেকে করবে, আর তোমরা কিন্তু চাইলে এটা আমার টেলিগ্রাফে পাঠিয়ে দিতে পারো। আর এরপর দেখো তোমাকে যখন তুমি ফ্রি হ্যান্ড রাইটিং এ ভালো করতে পারবে বা ফ্রি হ্যান্ড রাইটিং এ ভালো হওয়ার জন্য তোমাকে একটা টেকনিক ফলো করতে হবে। টেকনিকটা হলো তোমাকে কিছু ফ্রেজ মেমোরাইজ করতে হবে। তো এই যে ফ্রেজগুলো মেমোরাইজ করলে তুমি যখন সেন্টেন্সগুলো ক্রিয়েট করতে যাবে, তখন দেখবে এই ফ্রেজগুলো তোমাকে ব্যাপক একটা সাপোর্ট দিবে। যখন তোমার এই ধরনের ফ্রেজগুলো তোমার মুখস্থ থাকবে, তখন কিন্তু তুমি খুব দ্রুত অল্প সময়ের ভিতরে ভালো বা বড় খুব সেন্টেন্স তৈরি করতে পারবে, যেগুলো চয়েস অফ ডিকশনটা কিন্তু অনেক সুন্দর হবে। তো দেখো এই ফ্রেজগুলোর প্রথমে যেটা আছে সেটা হলো এ সেন্স অফ ব্রাদারহুড অ্যান্ড ফ্র্যাটার্নিটি, মানে হলো ভ্রাতৃত্ববোধ। এরপর দেখো অ্যান ইন্টিগ্রাল পার্ট অফ আওয়ার এন্টারটেইনমেন্ট, আমাদের বিনোদনের একটি অবিচ্ছেদ্য অঙ্গ। এরপর দেখো মোস্ট গ্লোরিয়াসলি ইন দ্য পেজ অফ হিস্ট্রি, বলছে ইতিহাসের পাতায় সবচেয়ে গৌরবময়। অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে, দিন শেষে। দ্য গ্রেট ম্যান অফ দ্য ওয়ার্ল্ড, বিশ্বের মহান মানুষ। ওয়ার্কিং সিজলেসলি টু কুইকেন দ্য প্যাস অফ সিভিলাইজেশন, সভ্যতার গতিকে ত্বরান্বিত করার জন্য অবিরাম কাজ করা। তো এই ধরনের ফ্রেজগুলো কিন্তু তোমাদের মুখস্থ করে নিতে হবে, তাহলে কিন্তু তুমি যখন ফ্রি হ্যান্ডে লিখবে তখন কিন্তু খুব সহজে এবং ফাস্ট তুমি লিখতে পারবে, যদি তোমার এই ধরনের ফ্রেজগুলো তোমার মুখস্থ থাকে। তো প্রচুর ফ্রেজ মুখস্থ করতে হবে। আমি এখানে যেগুলো দিয়েছি এগুলো কোনোভাবেই এনাফ না। তুমি যত বেশি এই ধরনের ফ্রেজ তোমার মুখস্থ থাকবে, তুমি তত বেশি ফ্রি হ্যান্ড রাইটিংয়ে ভালো করতে পারবে বা খুব সহজে ফ্রি হ্যান্ডে লিখতে পারবে। তো এই যে ধরনের ফ্রেজ, তারপরে এই যে বড় বড় সেন্টেন্স মেকিং, হোমওয়ার্ক, তো এই বিষয়গুলো নিয়ে আমার খুব দ্রুত একটা বই লঞ্চ হবে, এবং এটা
এই বইটা পাবে হলো যারা 2024-25 সেশনে পরীক্ষা দিবে, তো তারা ফ্রি হ্যান্ড রাইটিংয়ের উপর এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ইংরেজিতে বেস্ট নাম্বার তোলার জন্য মডেল টেস্ট আকারে প্লাস ফ্রি হ্যান্ড রাইটিংয়ে কীভাবে তারা দক্ষ হবে এই বিষয়ের উপর কিন্তু খুব দ্রুত একটা বই আসবে। আর এরপর দেখো ইন এ সিম্পল লিভিং অ্যান্ড হাই থিঙ্কিং, বলছে সরল জীবনযাপন এবং উচ্চ চিন্তায়, ফ্রম দ্য কোর অফ হিজ হার্ট, তার হৃদয়ের মূল থেকে, লাইক হিজ ওন চিলড্রেন, তার নিজের সন্তানদের মতো, ইকোলজিক্যাল ব্যালেন্স মানে পরিবেশগত ভারসাম্য, অ্যান্ড ইম্পর্টেন্ট রোল ইন স্টুডেন্ট লাইফ, ছাত্র জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা। এরপরে দেখো ভেরি শ্যামফুল ফর দ্য স্টুডেন্ট, ছাত্রদের জন্য খুবই লজ্জাজনক, উইথ এ ভিউ টু কন্ট্রোলিং রোড অ্যাক্সিডেন্ট, সড়ক দুর্ঘটনা নিয়ন্ত্রণের লক্ষ্যে, ইন দ্য ব্যাটেল দ্য গ্রেটেস্ট নাম্বার অফ দ্য কান্ট্রিজ, বলছে যুদ্ধে সবচেয়ে বেশি সংখ্যক দেশ, ব্যাটেল মানে কিন্তু যুদ্ধক্ষেত্র, দ্য প্রেজেন্স অফ দ্য নভেলেস্ট মাইন্ড, বলছে মহাৎ মনের উপস্থিতি, দ্য গ্রেটেস্ট ইন্টারেস্ট অফ দ্য সোসাইটি, সমাজের সবচেয়ে বড় স্বার্থ, ফর বিল্ডিং এ প্রসপারাস কান্ট্রি, একটি সমৃদ্ধ দেশ গড়ার জন্য, দ্য প্রেজেন্স অফ ওয়ার্কিং ম্যান আউটসাইড দ্য হোম, বলছে বাড়ির বাইরের কর্মজীবী মহিলাদের উপস্থিতি, দ্য ডিমান্ড অফ দ্য প্রেজেন্ট টাইম, বর্তমান সময়ের দাবি, এ গ্রেট কার্স ইন দ্য সোসাইটি, আমাদের সমাজের একটি বড় অভিশাপ। এরপরে আরও দেখো ফর এ পার্টিকুলার ক্লাস অফ পিপুল, একটি নির্দিষ্ট শ্রেণীর মানুষের জন্য, ফর এ লং টাইম, অনেক সময় ধরে, ইন দ্য ফিল্ড অফ মেডিকেল সায়েন্স, বিজ্ঞানের চিকিৎসার ক্ষেত্রে, অ্যাজ এ শির ওয়াস্টেজ অফ টাইম, নিছক সময়ের অপচয়। এরপরে দেখো কন্টেম্পোরারি পিপুল, সমসাময়িক মানুষ। তো এরপর সর্বশেষ দেখো ফ্রি হ্যান্ড রাইটিংয়ে যদি তুমি ভালো করতে চাও তাহলে শেষে তোমাকে এই ধরনের প্যাসেজ বা এক্সপ্লেনেশনগুলো ট্রাই করতে হবে। আগে সেন্টেন্স মেক করার অ্যাবিলিটি থাকতে হবে, এ ধরনের ফ্রেজ মুখস্থ করতে হবে, গ্রামারগুলো মেনটেন করতে হবে, তারপরে তুমি এ ধরনের এক্সপ্লেনেশন বা তুমি কিন্তু যে কোনো একটা প্যারাগ্রাফ লিখতে পারবে। তো এই যে এক্সপ্লেনেশন লেখার ক্ষেত্রে তোমার চয়েস অফ ডিকশনটা কেমন হবে এই বিষয়টা আমি একটু ব্যাখ্যা করি। তো আমি যে এক্সপ্লেনেশনটা এখানে দিয়েছি এটা কিন্তু প্রথম যে আমি রিটেনের উপর ক্লাসটা নিয়েছিলাম ওই ক্লাসের হোমওয়ার্ক ছিল, সেই হোমওয়ার্কে কিন্তু এক্সপ্লেনেশনটা দিয়েছিলাম। বলছে এক্সপ্লেন দ্য স্টেটমেন্ট ফ্রম দ্য ভিউ অফ দ্য কন্টেক্সচুয়াল টপিক্স অফ ইউর টেক্সট বুক, বলছে তোমার টেক্সট বুকের প্রাসঙ্গিক টপিক্স এর আলোকে এই স্টেটমেন্টটা তুমি এক্সপ্লেইন করো। তো আমি কিন্তু এই স্টেটমেন্টটা এক্সপ্লেইন করে রাখিছি। তো এই স্টেটমেন্টটা একটু দেখো। এ পারসন নেচার ক্যান অলসো বি ফাউন্ড ইন দ্য বিহেভিয়ার অফ এ পারসন, বলছে একজন মানুষের প্রকৃতি কিন্তু একজন মানুষের আচরণের মাধ্যমে খুঁজে পাওয়া যায়। ইফ এ পারসন বিহেভ ওয়েল উইথ অ্যানাদার পারসন, যদি একজন লোক অন্য একজন ব্যক্তির সাথে ভালো আচরণ করে। আন্ডারস্ট্যান্ড দ্য সিচুয়েশন অ্যান্ড ডিসাইডেড হোয়াট টু ডু, বলছে সিচুয়েশন বোঝে এবং সেই অনুযায়ী তার করণীয় নির্ধারণ করে। তো তোমাদের কিন্তু যে ম্যানার এবং ইটিকুয়েটের যে টপিক্সটা আছে ওইখানে কিন্তু উল্লেখ আছে যে তোমাকে কোন সিচুয়েশনে কি কথা বলতে হবে বা বড়দের সাথে কিভাবে তোমাকে ডিল করতে হবে, তারপরে তোমাকে কিভাবে পোলাইটনেসটা মেনটেন করতে হবে এই বিষয়ে কিন্তু বলা হয়েছে। ওখানে কিন্তু সিচুয়েশনটা খুবই হাইলাইট করা হয়েছে। যেমন তুমি একটা বিয়ের অনুষ্ঠানে যে বিহেভটা করতে পারো, একটা ডিবেটিং ক্লাবে কিন্তু সেই বিহেভটা তুমি করতে পারো না। তো এই ধরনের বিষয়গুলো কিন্তু এখানে বলা হয়েছে। সো তোমাকে কিন্তু সবসময় সিচুয়েশনটা মেনটেন করতে হবে এবং সিচুয়েশন মেনটেন করে তুমি কি বলবে বা তুমি কি করবে এটা কিন্তু তোমাকে নির্ধারণ করতে হবে। এরপর দেখো অ্যান্ড অলওয়েজ ফলো মোরালস অ্যান্ড ভ্যালুস ট্র্যাডিশন কাস্টম, দেন দ্যাট পারসন ইজ রেসপেক্টেড অ্যান্ড অ্যাডমিয়ার বাই এভরিওয়ান ইন দ্য সোসাইটি। তো এই যে বিষয়টা দেখো যে প্রত্যেকটা মানুষকে কিন্তু তার যে মোরালিটি, নৈতিকতা বা নৈতিক এবং যে মূল্যবোধ, তারপরে ট্র্যাডিশন, তার যে ঐতিহ্য, প্রথা, কাস্টম, এই বিষয়গুলো কিন্তু তাকে ফলো করতে হয়। যখন একজন ব্যক্তি এই ধরনের বিষয়গুলো ফলো করে তখন কিন্তু সমাজে সম্মানিত হয়, প্রশংসিত হয় প্রত্যেকের কাছে। তো এই যে বিষয়গুলো লিখছি এগুলো কিন্তু সম্পূর্ণ আমার নিজের ভাষায় লেখা। তোমাদেরকেও কিন্তু হোমওয়ার্ক হিসেবে আমি দিয়েছিলাম, নিজের ভাষায় লেখার জন্য বলছিলাম। তো আশা করি তোমরা প্রত্যেকেই ট্রাই করেছিলে। তো এভাবে কিন্তু তোমাদেরও জাস্ট নিজের ভাষায় লিখতে হবে। তুমি কিন্তু কোনোভাবে কোনো গুগল বা কোনো ধরনের টেক্সট বুক বা কোনো ধরনের গাইড বুকের হেল্প কিন্তু নেওয়ার তোমার দরকার নাই। তুমি আগে নিজের ভাষায় লিখবে, নিজের মতো করে ট্রাই করবে, দেন তুমি এ ধরনের একটা বিষয় লিখবে। তুমি এ ধরনের কিন্তু এক্সপ্লেনেশনগুলো অনেকেই মুখস্থ করে, তো এটা কিন্তু একটা বোকামি ছাড়া কিছু না। তোমার এক্সপ্লেনেশন মুখস্থ করে তুমি কখনোই রিটেনে ভালো করতে পারবে না। তোমাকে ফ্রি হ্যান্ড রাইটিংয়ে দক্ষ হতে হবে, চয়েস অফ ডিকশনের বিষয়টা তোমাকে বুঝতে হবে। আর এরপর দেখো অন দ্য কন্ট্রারি, বলছে বিপরীতভাবে, হি ইজ কনডেমড ইন দ্য সোসাইটি, বলছে সে যদি বিপরীত কাজ করে, অর্থাৎ সে যদি এই মোরাল বা ভ্যালু এই বিষয়গুলো যদি মেনটেন না করে, ট্র্যাডিশন কাস্টম যদি ফলো না করে, তাহলে কিন্তু সে সমাজে কি হবে, কনডেমড বা নিন্দিত হবে। আর এরপর দেখো
ওয়েদার এ পারসন ইজ গুড অর ব্যাড, বলছে একটা মানুষ ভালো কি খারাপ, ইজ ডিটারমাইন্ড বাই হিজ বিহেভিয়ার ওর ম্যানার, বলছে তার আচরণ দ্বারা কিন্তু একজন ব্যক্তি নির্ধারিত হয় যে একজন ব্যক্তি ভালো কি খারাপ। বেসিক্যালি মূলত এ পারসনস বিহেভিয়ার ইজ হিজ ওন এক্সপ্রেশন, বলছে একজন ব্যক্তির আচরণই তার নিজের বহিঃপ্রকাশ। তো এই ধরনের এক্সপ্লেনেশনগুলো তোমাদের লিখতে হবে, চয়েস অফ ডিকশনটা দেখতে হবে, বুঝতে হবে, দেন কিন্তু তোমরা ভালো করতে পারবে। আর তোমাদের যে 3টা কাজ বলছিলাম ফ্রি হ্যান্ড রাইটিংয়ে লেখার ক্ষেত্রে তোমাকে কি করতে হবে, আগে লং সেন্টেন্স মেকিং করা শিখতে হবে, চয়েস অফ ডিকশনটা কেমন হবে এই বিষয়টা তোমাকে বুঝতে হবে, চয়েস অফ ডিকশনে তোমাকে ভালো করার জন্য বেশি বেশি প্র্যাকটিস করতে হবে, আর মেমোরাইজিং সাম ফ্রেজ, কিছু ফ্রেজ মুখস্থ করতে হবে, যে পুরো সাপোর্টটা কিন্তু আমি আজকের ক্লাসে আলোচনা করলাম। তো তোমরা যারা এই পুরো যে বিষয়গুলো আছে এগুলো যারা পিডিএফটা পেতে চাও তারা কিন্তু অবশ্যই ডেসক্রিপশন বক্স চেক করবে, আমি ডেসক্রিপশন বক্সে এই পুরো বিষয়টার পিডিএফ দিয়ে দেবো, তাহলে তোমরা এই সেন্টেন্সগুলো তোমরা পেয়ে যাবে, হোমওয়ার্কটাও পেয়ে যাবে, এই যে ফ্রেজগুলো আছে এটা পেয়ে যাবে, এক্সপ্লেনেশনটা কিন্তু পেয়ে যাবে। আর তোমরা প্রত্যেকেই আমাদের যে মডেল টেস্ট ব্যাচ আছে ওটাতে ভর্তি হয়ে যাও, ইনশাল্লাহ বেস্ট সাপোর্ট পেয়ে যাবে। আর মডেল টেস্ট ব্যাচে ভর্তি হতে তোমরা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবে। আর তোমাদের বারবারই বলছি যে হোমওয়ার্কটা আছে এই হোমওয়ার্কটা প্রত্যেকেই করবে, প্রত্যেকেই হোমওয়ার্ক করবে, কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ে তুমি চান্স পেতে চাও আর যদি তুমি এই ধরনের হোমওয়ার্কগুলো না করো বা যদি তুমি নিজের চেষ্টা না করো তাহলে তো তুমি কোনোভাবেই ফ্রি হ্যান্ড রাইটিংয়ে ভালো করতে পারবে না। আর ফ্রি হ্যান্ড রাইটিংয়ে ভালো না করলে তুমি রিটেনে ভালো করতে পারবে না, রিটেনে ভালো না করলে তুমি কোনোভাবেই তোমার ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা ভালো মেরিট পজিশন আসবে না, তুমি পাসই করতে পারবে না, কারণ রিটেনে কিন্তু অধিকাংশ স্টুডেন্টই ফেল করে, এমসিকিউতে অনেক স্টুডেন্ট আছে হাইয়েস্ট নাম্বার পায় কিন্তু রিটেনে যে ফেল করে। যদি ওই স্টুডেন্টটা রিটেনে পাস করতে পারতো সে টপ 100-এর ভিতরে মেরিট পজিশন থাকতো। তোমাদের যেদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজাল্ট দিবে সেই দিনই তোমরা রিটেনের গুরুত্বটা বুঝতে পারবে, যে রিটেনটাকে তোমরা যখন যারা অবহেলা করছিলে তারা ওই দিনই রিটেনের মূল্যটা বুঝতে পারবে, কিন্তু ততক্ষণে কিন্তু তোমার সুযোগ আর নাই, কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেকেন্ড টাইমের সুযোগ নাই, একবারই সুযোগ। সো তোমাকে অবশ্যই কেয়ারফুল থাকতে হবে, রিটেনের প্রতি বেশি গুরুত্ব দিতে হবে, বেশি বেশি প্র্যাকটিস করতে হবে, হোমওয়ার্কগুলো তোমাকে করতে হবে। তো তোমরা প্রত্যেকেই তোমাদের স্বপ্নের বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাও সেই প্রত্যাশা রাখছি। আর এই ক্লাসটা তোমাদের জন্য কতটা সাপোর্টিভ ছিল সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।